বেসরকারি সংস্থা মানুষের হিসেবে দেশে মাদকাসক্ত প্রায় 1 কোটি, 5 বছরে বেড়েছে প্রায় 30 লাখ। গবেষকরা মন্তব্য করেছেন, জিরো টলারেন্সের কথা বলা হলেও আশঙ্কাজনক হারে বাড়ছে মাদকাসক্ত। অভিযোগ আছে আইনশৃঙ্খলা বাহিনীর যোগসাজশেই চলছে মাদক ব্যবসা। খুব সহজেই পাওয়া যাচ্ছে ইয়াবা, কোকেন ও ক্রিস্টালের মতো ভয়ঙ্কর মাদক। গ্রাম, পাড়া, মহল্লা সবখানেই মাদক ব্যবসায়ীদের বিস্তৃত নেটওয়ার্ক। ফেন্সিডিল, ইয়াবা, কোকেন কিংবা হালের ক্রিস্টাল মেথ, আইস সব ধরনের মাদকই মিলছে দেশ জুড়ে। চাইলেই হোম ডেলিভারিও দেয়া হচ্ছে অহরহ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বার্ষিক প্রতিবেদন বলছে, 2022 থেকে 23 জুলাই পর্যন্ত মাদকাসক্ত হয়ে রিহ্যাবে গেছেন প্রায় 50,000 মাদকসেবী। 5 বছরে রিহ্যাবে চিকিৎসা নেয় নারী মাদকাসক্ত বেড়েছে 5 গুণ, আর 15 ও তার কম বয়সী মাদকাসক্ত বেড়ে হয়েছে 3 গুণ। করোনার সময় যখন সবাই গৃহবন্দী ছিল, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, তখন সোশ্যাল মিডিয়াতে মাদকের কেনাবেচা কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে। সেই সময় কিন্তু বেড়েছে। এখন আমাদের ধারণা বা আমাদের পরিসংখ্যানের একটা জরিপ যেটা আমরা করছি, তাতে দেখা যায় প্রায় 1 কোটির মতো মাদকাসক্ত এখন বাংলাদেশে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণার ভেতরেই আশঙ্কাজনক হারে বাড়ছে মাদকসেবীর সংখ্যা। হিরোইন বলেন, মরফিন বলেন, প্যাচিডিন বলেন বা আরও যাগুলো আছে, ইয়েবা টেবা সব তো আমাদের দেশের না। এগুলো বাইরে থেকেই ঢোকে, আমাদের পার্শ্ববর্তী ভারত বা মিয়ানমার বা এই সমস্ত রুট থেকে এগুলো আসে। আমরা এই জন্য আমাদের সর্বাত্মক অভিযান আমরা অব্যাহত রেখেছি। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, এমন স্লোগানে র্যাব কর্মতৎপরতা বাড়ালেও কমেনি মাদক চোরাচালান। র্যাব বলছে, আইন শৃঙ্খলা বাহিনীর একার পক্ষে সম্ভব নয় এ যুদ্ধ করা। পরিবার থেকে শুরু করে সমাজ, ইনস্টিটিউশন, সবাই আমরা যদি এক প্ল্যাটফর্মে এসে আমরা যদি এই মাদকের বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলি, শুধু তখনই বাংলাদেশের মতন একটি ঘন বসতিপূর্ণ দেশে মাদকের এই বিস্তার নির্মূল করা সম্ভব হবে। কক্সবাজারের ইয়াবা ব্যবসার উদাহরণ টেনে সংশ্লিষ্টরা বলছেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন জরুরি। যে আটকের সংখ্যা, জব্দের সংখ্যাটাও অনেক বেশি। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দর্শক, এইমাত্র খবর পাওয়া গেছে যে বগুড়া জেলা কারাগার থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 জন আসামি পালিয়ে গেছেন। তাদেরকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে আমরা আরও বিস্তারিত জানাবো। যাচ্ছি পরের খবরে। রাজধানী লালমাটিয়ার সড়কের নিচে তিতাসের গ্যাস লাইনে আগুন ধরে গেলে রাস্তা খুঁড়ে সেই আগুন নিভিয়েছে ফায়ার সার্ভিস। একটি ম্যানহোলের মধ্যে তিতাসের গ্যাসের লাইনে লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার রাত 11:45 লালমাটিয়া মহিলা কলেজের কাছে সড়কে ম্যানহোলের ঢাকনা দিয়ে ধোঁয়া ওঠা শুরু হলে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকার মানুষ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে বিষয়টি তিতাস গ্যাস কর্তৃপক্ষকেও জানানো হয়। তিতাস ও ফায়ার সার্ভিস আগুনের উৎপত্তি খুঁজতে সড়ক খোঁড়া শুরু করে। ফায়ার সার্ভিস গ্যাস লাইন লিকেজ থেকে ম্যানহোলে আগুন লাগার কথা বললেও তা মানছে না তিতাস। তিতাসের প্রকৌশলীরা লিকেজ খুঁজে পাওয়ার পর জানা যাবে আগুন লাগার কারণ। এদিকে স্থানীয়রা বলছে, সন্ধ্যা 7টার দিকে তারা প্রথম ম্যানহোলের ঢাকনা দিয়ে ধোঁয়া বের হতে দেখে। আস্তে আস্তে সড়কে ধোঁয়া ও উত্তাপ বাড়তে থাকে। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একসময় ম্যানহোলের ভেতরে আগুন দেখা গেলে তারা ফায়ার সার্ভিসকে জানায়। ফায়ার সার্ভিসের সদস্যরা রাস্তার মাটি সরিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন আমরা দেখি নাই, পরবর্তীতে আগুন দেখা হয়েছে। যখন এটা খুঁড়ে বের করছে তখন আগুনটা দেখছে। এখানে আরও 2টা বৃষ্টির পানি যাওয়ার ঢাকনা আছে, সেখান থেকে প্রচণ্ড তাপ, মানে আগুন ধরলে যে ধরনের তাপটা বের হয় ও ধরনের তাপ আসতেছে। আগুন হওয়ার কারণেই তো এখানে হিটটা হয়েছে। হিটটা হওয়ার তো আর কোনো ইস্যু নাই। ওখানে গ্যাস পাইপলাইন লিকেজ ছিল। গ্যাস পাইপলাইন লিকেজ হওয়ার পরে ওখানে যে কোনো সোর্স থেকে ইগনিশন হওয়ার কারণে সেখানে ফ্লেম হয়েছে, আগুন হয়েছে দীর্ঘক্ষণ ধরে। রাজধানীর উত্তরায় এক চীনা নাগরিকের বাসা থেকে কয়েকদিন ধরে নিখোঁজ এক তরুণীকে উদ্ধার করে পুলিশ। কয়েকদিন আগে রাঙামাটির বাঘাইছড়ি থেকে প্রজ্ঞা চাকমা নিখোঁজ হলে স্থানীয় থানায় জিডি করে পরিবার। উদ্ধারের পর ওই নারী জানান, 20 জুন তাকে চাকরির প্রলোভন দেখিয়ে চট্টগ্রামে নিয়ে যাওয়ার কথা বলে ঢাকায় নিয়ে আসা হয়। এক চীনা নাগরিকের বাসায় তাকে আটকে রেখে এনআইডি, পাসপোর্ট ও সিম কার্ড কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি। বাঘাইছড়ি পুলিশের আহ্বান ও প্রজ্ঞার বন্ধুদের দেয়া তথ্যে উত্তরার 13 নম্বর সেক্টরের ওই বাসায় অভিযান চালানো হয়।
পুলিশ জানিয়েছে এই ঘটনায় মামলা হলে ওই চীনা নাগরিককে আইনের আওতায় নেওয়া হবে। প্রতারণা বলতে ওই যে চায়নার কাছ থেকে বিক্রি করার জন্য উনি চায়নার কাছে বিয়ে দেবে, বিয়ে দেওয়ার পরে ওনারা একটা বড় অ্যামাউন্ট নেবে। একটা চক্র আছে, এর মাধ্যমে হচ্ছে একে নিয়ে আসছে আর কি, রাঙামাটি থেকে একেও বলছে চট্টগ্রামে নিয়ে আসবে, কিন্তু হচ্ছে একে ঢাকায় নিয়ে আসছে। এখন তো এরা জানে না, মনে করছে চট্টগ্রাম আছে। বিভিন্ন উপজাতি মেয়ে মানে বিভিন্ন ধরনের চাকরি প্রলোভন দেখিয়ে হচ্ছে চট্টগ্রাম বা ঢাকা শহরে নিয়ে আসা হচ্ছে। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান এবং তার পরিবারের সদস্যদের বিও অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি নির্দেশের পর এসব অ্যাকাউন্ট জব্দ করা হয়। এছাড়া তাদের ব্যাংক হিসাবও স্থগিতের নির্দেশ দিয়েছে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। বিএসইসির কর্মকর্তারা জানান, মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন তদন্তের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে দুদকের পক্ষ থেকে শেয়ার বাজারে থাকা তাদের বিও হিসাব জব্দের আবেদন জানানো হয়। এর পরিপ্রেক্ষিতেই বিএসইসি এসব বিও হিসাব জব্দ করে। এদিকে আর্থিক দুর্নীতি প্রতিরোধে গঠিত গোয়েন্দা সংস্থা বিএফআইইউ মতিউর ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিতের পাশাপাশি হিসাবের যাবতীয় তথ্য চেয়েছে। 5 কার্যদিবসের মধ্যে এসব তথ্য সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। ছাগলকাণ্ডের সমালোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের আর্থিক লেনদেন তদন্ত শুরু করেছে গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। এই পরিবারের মোট 8 সদস্যের ব্যাংক লেনদেন আগামী 1 মাসের জন্য স্থগিত রাখতে নির্দেশনা দিয়েছে সংস্থাটি। মঙ্গলবার বিকেলে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়ে এই নির্দেশনা দিয়েছে বিএফআইইউ। এই 1 মাসে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে কোনো টাকা উত্তোলন করতে পারবেন না মতিউর ও তার পরিবারের সদস্যরা। পাশাপাশি 5 কর্মদিবসের মধ্যে 8 সদস্যের সব ধরনের লেনদেনের তথ্য জানতে চেয়েছে বিএফআইইউ। গোয়েন্দা কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন। নির্দেশনা অনুযায়ী মতিউর রহমান ও তার 2 স্ত্রী লায়লা কানিজ এবং শাম্মী আক্তারের ক্ষেত্রে ব্যবস্থা নিতে হবে। এছাড়া 2 স্ত্রীর 5 সন্তানও আছেন গোয়েন্দাদের তদন্তের আওতায়। ভয়ভীতি দেখিয়ে মিথ্যা তথ্যে পাসপোর্ট করিয়েছিলেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। মঙ্গলবার দুদকের জিজ্ঞাসাবাদে পাসপোর্ট অধিদপ্তরের 8 কর্মকর্তা একথা স্বীকার করেন। দুদকের তলবে সকালে দুর্নীতি দমন কমিশন অফিসে যান পাসপোর্ট অধিদপ্তরের এই সদস্যরা। বেনজিরের বিরুদ্ধে অভিযোগ, তিনি পাসপোর্টে তার পুলিশ পরিচয় আড়াল করেছেন। 1996 সালে হাতে লেখা প্রথম পাসপোর্টের সন্ধান মেলে সাবেক আইজিপি বেনজির আহমেদের। এরপর তার 5টি পাসপোর্ট বই ছিল এমআরপি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে দেখা যায়, বেনজিরের বর্তমান পাসপোর্টটিতে বেসরকারি চাকরিজীবী হিসেবে পরিচয় দিয়েছেন তিনি। এছাড়া সরকারি অফিসিয়াল পাসপোর্টের বদলে ব্যবহার করেছেন সাধারণ পাসপোর্ট। দুদক সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর বড় কর্তা হয়েও অতীতে সব পাসপোর্ট সাধারণ শ্রেণীতে করিয়েছেন বেনজির। পাশাপাশি পেশা দেখানো হয়েছে বেসরকারি চাকরিজীবী। তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি দুদকের কোনো কর্মকর্তা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈধ আয়ে কোটি টাকায় গরু আর 15 লাখে ছাগল কেনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ। আর দুর্নীতি বৃদ্ধির জন্য দুদকের জবাবদিহির অভাবকে দায়ী করেছেন কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার। মঙ্গলবার সংসদের বাজেট অধিবেশনে তারা এসব কথা বলেন। সম্প্রতি একের পর এক বিভিন্ন সরকারি কর্মকর্তার অস্বাভাবিক সম্পত্তি অর্জনের বিষয়টি সামনে আসায় এ নিয়ে দেশজুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা। বিষয়টি মঙ্গলবার সংসদ অধিবেশনেও উঠে আসে। দফায় দফায় সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লেও থামছে না তাদের দুর্নীতি, এমন অভিযোগ করে সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ বলেন, আমলারা জড়িত না থাকলে রাজনৈতিক নেতাদের দুর্নীতির সুযোগ নেই। একটা গরুর দাম
1 কোটি টাকায় বিক্রি হয়েছে, যার মাংস হবে 1400 কেজি, অথচ তার পার কেজিতে প্রায় 7000 টাকা কেজি করে পড়ে। এটা কারা কিনলো, কেন কিনলো? এটা বৈধ উপায় যাদের, তারা এইভাবে টাকা খরচ করে কিনতে পারে না। দুর্নীতি হয়তো সরকারের ডেভেলপমেন্ট এবং প্রকিউরমেন্ট ওয়ার্কে, তো সেখানে একজন রাজনীতিবিদের সুযোগ কোথায় দুর্নীতি করার, যদি সরকারি কর্মকর্তারা তার সঙ্গে জড়িত না থাকে? এরকম হাজার হাজার মতুর এখন যারা দুর্নীতির অভিযুক্ত এরকম আছে। সরকারি কর্মচারীদের দুর্নীতি বন্ধে প্রতি মাসে সাব রেজিস্ট্রি অফিস, গাড়ির শোরুম থেকে ভোক্তাদের তথ্য সংগ্রহ, একই সঙ্গে সরকারি কর্মকর্তাদের নিয়োগ, পদোন্নতি এবং 5 বছর পর পর হলফনামা পেশ করা বাধ্যতামূলক করার পরামর্শ দেন আওয়ামী লীগের এই নেতা। সব খাতে অবৈধ সম্পদ অর্জনের জন্য দুর্নীতি দমন কমিশনের অব্যবস্থাপনায় দায়ী বলে মন্তব্য কুমিল্লা 6 আসনের এমপি আকমো বাহাউদ্দিন বাহারের। দুদক একটি স্বাধীন কমিশন, আসলে স্বাধীন, ওনারা আসলে সত্যিই স্বাধীন। ওনাদের স্বাধীনতার জন্য আজকে বাংলাদেশের জায়গায় জায়গায় দুর্নীতির ছাপ দেখা যাচ্ছে। দুর্নীতি দমন কমিশন ইচ্ছা করলে কারো বিরুদ্ধে ইনকোয়ারি করে, করে না। দুর্নীতির বিরুদ্ধে কিছুই বলার সুযোগ নাই আমাদের কারো। এদিকে কালো টাকা সাদা করার ক্ষেত্রে নিয়মিত করের তুলনায় 15% কম কর আরোপের সমালোচনাও করেন তারা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অপহরণ, নির্যাতন সহ নানা অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সহ 13 ছাত্রকে স্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিকেলে প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্ত কমিটি প্রতিবেদনের পর তা নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটিতে উপস্থাপন করে। গত বছরের 7 ডিসেম্বর লিফট অপারেটর চাকরি প্রার্থীদের অপহরণ ও গত 4 জুন এক ছাত্রকে নির্যাতনের অভিযোগ ওঠে। তা প্রমাণিত হওয়ায় শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা সহ বিভিন্ন বিভাগের 13 ছাত্রকে বহিষ্কার করা হয়। রাতে বগুড়ার কারাগার থেকে পালিয়েছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 আসামি। তাদের ধরতে চলছে পুলিশের অভিযান। এই বিষয়ে আরও জানাবেন আমাদের সহকর্মী জজিব হোসেন। জজিব, এই 4 জন যে পালিয়েছেন তাদের পরিচয় কি পাওয়া গেছে? জি, ইতিমধ্যেই কিন্তু এই 4 জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত যারা আসামি পালিয়েছিলেন তাদেরকে কিন্তু জেলা পুলিশ গ্রেপ্তার করেছেন এবং এই বগুড়ার যে চাষিবাজার রয়েছে সেই চাষিবাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং 9:30টার দিকে এই বিষয়ে প্রেস ব্রিফিং করবেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। আমরা যেটি জানতে পেরেছি যে আসলে একটি হত্যা মামলার আসামি ছিলেন এই 4 জন। এই 4 জন নাইম হত্যা মামলা, অর্থাৎ যেটি হলো একটি ইটভাটায় একটি কিশোরকে মেরে ফেলেছিল এবং তারা কিন্তু 4 জনই আপনার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিল। তো এই প্রাথমিক অবস্থায় এই ধারণাটুকুই আমরা পেয়েছি এবং আসলে বিস্তারিত জানা যাবে প্রেস ব্রিফিং এর মাধ্যমে। তবে একটি বিষয় জানিয়ে রেখি যে গতকাল আপনার হলো এই রাতের বেলা কিন্তু তারা পালিয়ে যায় এবং পালানোর পর থেকেই কিন্তু পুলিশের অভিযান শুরু হয়। আপনাকে যদি একটি বিষয় জানিয়ে রেখি যে এই দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে নজরুল ইসলাম, যার বয়স হলো 68 বছর এবং তিনি কুড়িগ্রাম জেলার বাসিন্দা। এছাড়া আরেকজন রয়েছেন মোহাম্মদ আমির হামজা, তার বাড়ি নরসিংদী। আরেকজন রয়েছেন জাকারিয়া, যার বাড়ি হচ্ছে বগুড়ার কাহালুতে। আরেকজন ফরিদ শেখ, যার বাড়ি হলো বগুড়ার বুড়িতলা কুটুমবাড়ি পশ্চিমপাড়া। তো এখনো পর্যন্ত জেলা কারাগারের পুলিশ সুপারের পক্ষ থেকে আমাদেরকে তেমন কিছু জানানো হয়নি। তবে আমরা চেষ্টা করছি যে আসলে প্রেস ব্রিফিং জানতে পেরেছেন যে তারা এত সতর্ক ব্যবস্থার পরেও আসলে কারাগার থেকে কিভাবে পালিয়েছেন? জি, এখনো পর্যন্ত কিভাবে পালানো হয়েছে কিংবা কিভাবে তারা এই 4 জন কি পরিকল্পনা করছিল, কতদিন থেকে পরিকল্পনা করছিল, কি ব্যবহার করেছেন এই ক্ষেত্রে, এই বিষয়গুলো কিন্তু এখনো আমাদের কাছে জেলা পুলিশ সুপার কিংবা জেল সুপার যিনি রয়েছেন সেই পক্ষ থেকে আমাদেরকে কিছুই জানানো হয়নি। খুবই কম সময়ের মধ্যেই জেলা পুলিশ কিন্তু তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং এই বিষয়ে তারা বলেছেন যে এই 9:30 অর্থাৎ 15 মিনিট পরেই কিন্তু তারা প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত আমাদের কাছে তুলে ধরবেন। জি, আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে আরো বিস্তারিত জানবো। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। যাচ্ছি অন্য খবরে।
সিলেটে বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতি। ঘরবাড়ি, রাস্তাঘাট, কৃষি সবকিছুতেই বন্যার ক্ষত। পানি কমায় আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরে বিধ্বস্ত ঘরবাড়ি নিয়ে দুশ্চিন্তায় অনেকে। পুরোপুরি পানি না নামায় ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারছে না জেলা প্রশাসন, তবে প্রতিশ্রুতি দিয়েছে সব ধরনের সহায়তার। মে ও জুন মাসে পরপর 2 দফা বন্যায় বিধ্বস্ত সিলেটের 13 উপজেলা। পানি কিছুটা কমায় যেদিকে চোখ যায় দেখা মেলে বন্যায় রেখে যাওয়া ক্ষত। পাহাড়ি ঢলে বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি, নষ্ট হয়েছে ক্ষেতের ফসল, ভেসে গেছে খামারের মাছ, গবাদি পশু, হাঁস মুরগি। সব হারিয়ে নিঃস্ব মানুষগুলোর চোখে মুখে হাহাকার। বিধ্বস্ত ঘরবাড়ি মেরামত করে আবার নতুন জীবনের সংগ্রামে ফেরার দুশ্চিন্তায় তারা। বিটা গুড়া নিছে কি বেড়া গুড়া হলাই দিছে বুঝলি, অবস্থা খারাপ। ধান ফান যা আছিল মনোহর খানি এটা বিজাইয়া নষ্ট করছে পানিয়ে, মনোহর বেড়া দুয়ারা হলতেও নিছে কি আস মুরুক মরিয়া পানি আস বাসিয়া অনেক গেছে নিকিয়া। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে 2 দফা বন্যায় ক্ষতিগ্রস্ত অন্তত 1 লাখ কৃষক। নষ্ট হয়েছে অন্তত 17,000 হেক্টর জমির ফসল। এইবার যে বন্যাটা আসলে এটা পুরাটাই উপচে উঠছে আর কি। ওটার কারণে আমাদের যে আউশ ধানগুলি অবশিষ্ট ছিল মাঠে, আউশ এবং সবজি, এগুলা আমাদের অনেক নিমজ্জিত হয়েছে। এই সময় 20,400-র মতো আমাদের মাঠে ফসল ছিল, 20,440, এর মধ্যে প্রায় 17,377 হেক্টরই আমাদের নিমজ্জিত হয়ে যায়। জেলা প্রশাসন বলছে বন্যায় ক্ষতিগ্রস্তদের সব ধরনের সরকারি সহায়তা দেয়া হচ্ছে। পানি নামার পর শুরু হবে পুনর্বাসন কার্যক্রম। এই সিটি কর্পোরেশন এলাকাতে যে ওয়ার্ডগুলো প্লাবিত হয়েছে, এখানে মানুষ যারা আশ্রয় কেন্দ্রে যাওয়া প্রয়োজন, সিটি কর্পোরেশন এবং আমাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট এবং আমরা সমন্বিতভাবে কাজ করছি। জেলা প্রশাসনের হিসেবে বন্যায় সিলেট জেলায় অন্তত 10 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়াতে পারে 1000 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে সিলেট থেকে আমাদের সাথে আছেন সহকর্মী রানা মজুমদার। রানা, বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ যে হারে দেখা যাচ্ছে বা স্পষ্ট হচ্ছে, তাতে আসলে যারা আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন তারা কিভাবে দিন যাপন করছেন সার্বিক চিত্র জানাবেন, এবং প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সহায়তা দেওয়া হয়েছে কিনা? দেখুন, মূলত গত 20 তারিখ থেকেই কিন্তু সিলেটে রোদ উঠেছে, পাশাপাশি পানিও নামতে শুরু করে, এবং গতকালকে থেকে আজকে পর্যন্ত সিলেট আবহাওয়া অফিসের যে তথ্যটি রয়েছে সেটি অনুযায়ী সিলেটে কিন্তু মাত্র 6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড যে তথ্যটি জানিয়েছে সেটি হলো যে সিলেটে সুরমা এবং কুশিয়ারা এই দুটি নদীর পানি কিন্তু এখন 3টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং কুশিয়ারা নদীর পানি কিন্তু ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার একটু বেশি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে আমরা যেটি জানতে পেরেছি যে বিভিন্ন উপজেলায় পানি কমে গেলেও ফেঞ্চুগঞ্জ উপজেলায় কিন্তু কিছুটা পানি রয়ে গেছে। পাশাপাশি যে বিষয়টি বলছিলেন যে সিলেটের সবকটি উপজেলা থেকে মোটামুটি পানি নামতে শুরু করলেও বর্তমানে যে বড় যে চ্যালেঞ্জটি মানুষের সামনে এসে দাঁড়িয়েছে সেটি হলো মানুষের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলো পুষিয়ে নেওয়ার তারা এখন চেষ্টা করছেন, কিংবা তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেটি ঘরবাড়ি মেরামত করা কিংবা তাদের আসবাবপত্রগুলো ঠিকঠাক করা, এই ধরনের যে কার্যক্রম সেগুলো কিন্তু তারা এখন চালাচ্ছেন। পাশাপাশি তারা যে বিষয়টি বলছেন, অনেক কৃষক, অনেক খামারি তাদের কিন্তু যে কৃষি পণ্যগুলো ছিল তারা মজুত করে রেখেছিলেন সেগুলো কিন্তু বন্যার পানিতে অনেকটাই তলিয়ে গেছে। পাশাপাশি খামারি যারা রয়েছিলেন, বিশেষ করে মৎস্য খামারি, তাদের মাছও কিন্তু আসলে ভেসে গিয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি অনেকেই যারা হাঁস মুরগি লালন পালন করতেন তাদের হাঁস মুরগিও কিন্তু অনেক ক্ষেত্রে পানিতে ভেসে গেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো সেসব ক্ষেত্রে তারা যেটি বিষয়টি বলছেন যে আসলে প্রশাসন কিংবা সরকারের কাছ থেকে তারা আসলে পর্যাপ্ত সহযোগিতা যদি না পান তাহলে তাদের পক্ষে ঘুরে দাঁড়ানোটা অনেকটাই মুশকিল হয়ে দাঁড়াবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে প্রশাসনের সাথে আমরা কথা বলেছিলাম, প্রশাসন যে বিষয়টি বলছে এখন তারা এই যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে বিভিন্ন উপজেলায় সেগুলো তারা নিরূপণের চেষ্টা করছে, এবং এই ক্ষয়ক্ষতি অনুযায়ী কিন্তু সরকারের পক্ষ থেকে তারা বরাদ্দ দিবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে সিলেটের বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে, এবং এই মুহূর্তে আসলে ক্ষয়ক্ষতি নিরূপণের যে কার্যক্রমটি সেটি প্রশাসনের পক্ষ থেকে চলমান রয়েছে। ধন্যবাদ আপনাকে। রানা মজুমদার জানাচ্ছিলেন সিলেট থেকে।
ভারত থেকে উপহার পাওয়া 109টি বিশেষায়িত অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের বেশিরভাগই পড়ে আছে অযত্নে। দক্ষ চালক, রক্ষণাবেক্ষণ ও নজরদারির অভাবে যন্ত্রাংশ নষ্ট হয়ে বিকল হচ্ছে আইসিইউ বিশিষ্ট অ্যাম্বুলেন্সগুলো। মুমূর্ষ রোগী বহনে অতি প্রয়োজনীয় হলেও তা দিয়ে কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে না। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আইসিইউ বিশিষ্ট 109টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দেয় ভারত, কিন্তু গত 3 বছরে এসবের বেশিরভাগই নষ্ট হচ্ছে পড়ে থেকে। জনবল সংকটের কারণ দেখিয়ে বগুড়া, চুয়াডাঙ্গা, খাগড়াছড়ি হাসপাতালে পড়ে আছে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সগুলো। প্রশিক্ষিত লোকবল ছাড়া চালু করা যাচ্ছে না বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। এমনি আমার লোকবল নাই, ওটার জন্য তো আলাদা লোকবল দরকার, সেটাও নাই। এখন একটি মূল্যবান জিনিস যেভাবে হোক দেশে আসলো, আমরা ব্যবহার করতে পারছি না। অ্যাম্বুলেন্স ড্রাইভারের পাশাপাশি আমাদের স্কিল হেলথ ওয়ার্কার দরকার, যে ক্ষেত্রে আমাদের স্কিল হেলথ ওয়ার্কার অথবা আইসিইউ চালানোর মতো কেউ নাই, সেজন্য আমরা এখনো পুরোপুরি কাজে লাগাতে পারিনি। বরিশাল, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, রাজবাড়ী ও নাটোর হাসপাতালে চালু রয়েছে অ্যাম্বুলেন্সগুলো, তবে তা ব্যবহার হচ্ছে সাধারণ অ্যাম্বুলেন্সের মতোই। সাধারণ অ্যাম্বুলেন্সের চেয়ে এটার হচ্ছে যে রেটটা বেশি, যার জন্য আমরা ব্যবহার করতে পারতেছি না। মানে আইসিইউর দরকার এরকম ট্রান্সপোর্টের জন্য ওই ধরনের খারাপ রোগীগুলো আসলে ব্যবহার করতে। আইসিইউর মতো ব্যবস্থা সম্পূর্ণ না থাকলেও কিছুটা ব্যবস্থা এখানে আছে। আবার অনেকগুলোতে লাইফ সাপোর্ট দেওয়ার মতো যন্ত্রাংশ না থাকায় সুফল পাওয়া যাচ্ছে না। ফলে খুলনা মেডিকেল, শেরপুর, টাঙ্গাইল ও পাবনাতে পড়ে আছে অযত্নে। অক্সিজেনের যে সেটা একটু ডিস্টার্ব ছিল, পরে আমরা ওই আলাদাভাবে একটা সিলিন্ডার লাগিয়ে কাজ করছিলাম। কিন্তু আসলে আইসিইউ অ্যাম্বুলেন্স বলতে সাধারণভাবে আমরা যেই সুবিধাগুলো আশা করি সেই যে জিনিসগুলো আসলে ওখানে আমরা পাই নাই। জরুরি সেবা দিতে বিশেষায়িত এসব অ্যাম্বুলেন্স ফেলে না রেখে সঠিক ব্যবহারে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে এবার বরিশাল ও নাটোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব বরিশালের, সেখানে রয়েছেন সহকর্মী আল আমিন। আল আমিন, বরিশালে তো এই অ্যাম্বুলেন্সগুলো চালু রয়েছে, তবে সাধারণের মতো এগুলো ব্যবহার করা হচ্ছে, তো এগুলো তো বিশেষায়িত অ্যাম্বুলেন্স, এই বিষয়ে লোকবল নিয়োগের ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কি? আসলে এগুলো যখন দেওয়া হয়েছিল অ্যাম্বুলেন্স, দুটি অ্যাম্বুলেন্স কিন্তু বরিশালে দেওয়া হয়েছে। একটি হচ্ছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং অপরটি হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন, যেখানে দুটি কিন্তু সচল রয়েছে। আমরা যেটি দেখেছি যে এই দুটি কিন্তু আসলে সাধারণ মানুষ থেকে শুরু করে যে অন্যান্য যারা রয়েছে তাদেরকে সেবার জন্য এটি নিশ্চিত করা হচ্ছে এবং এখানে যে আইসিইউ যে ব্যবস্থা রয়েছে সেটিও কিন্তু আসলে অন্যান্য যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে তার চেয়ে একটু সুবিধাজনক, যার কারণে কিন্তু এগুলো ব্যবহার করা হচ্ছে। আমরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন সাইফুল ইসলাম, তার সাথে কথা বলেছিলাম। তিনি কিন্তু যেটি জানিয়েছেন যে আসলে বরিশালের যে অ্যাম্বুলেন্সটি তারা পেয়েছেন সেটি কিন্তু আসলে তারা ব্যবহার করছেন এবং সেটি যে সৎ ব্যবহারের জন্য যে লোকবল প্রয়োজন সেই লোকবল কিন্তু তারা নিয়োগ দিয়েছেন। তারা বলছেন যে প্রথম দিকে কিন্তু এইটি বোঝার জন্য এবং এটি নিয়োগের জন্য কিন্তু লোক ছিল না, পরবর্তীতে কিন্তু এটিকে চালু রাখার জন্য কিন্তু একজন চিকিৎসক রয়েছেন এবং একজন চালক রয়েছেন, এর পাশাপাশি আরও দুজন ব্যক্তি রয়েছেন যারা কিন্তু এটির পরিচালনা করছেন। সেক্ষেত্রে তিনি বলছেন এখানে কিন্তু ছোটোখাটো এটি অপারেশন করানোর ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে, যার কারণে কিন্তু এটি সচরাচর ব্যবহার করা হচ্ছে এবং যদি বড় ধরনের কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু এটি ভিআইপি হিসেবে কিন্তু কাজ করছে। এছাড়া বরিশাল সিটি কর্পোরেশন যেটি রয়েছে সেটি কিন্তু নগরবাসীর সুবিধার্থে কিন্তু এটি ব্যবহার করা হচ্ছে। আমরা যেটি দেখেছিলাম যে আসলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এটিকে কিন্তু রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এবং বলা হচ্ছে যে যে জিনিসটি তারা পেয়েছেন, যে অ্যাম্বুলেন্সটি তারা পেয়েছেন সেই অ্যাম্বুলেন্সটি যদি তারা রক্ষণাবেক্ষণ করে রাখতে পারে সেক্ষেত্রে এটি কিন্তু মানুষের উপকারেই আসবে, তার কারণে কিন্তু তারা এটি ব্যবহার করছেন এবং এর জন্য কিন্তু সিটি কর্পোরেশনের যে স্বাস্থ্য বিভাগ রয়েছে সেখানেও কিন্তু তারা সেই ব্যবস্থাটি করেছেন, যে চিকিৎসক রয়েছে এবং অন্যান্য যে সুযোগ সুবিধা যেগুলো রয়েছে সেগুলো রয়েছে এবং একটি হটলাইন নাম্বার রয়েছে, সেগুলোর মাধ্যমে কিন্তু তারা সেই সার্ভিসটি তারা দিয়ে আসছেন, যার কারণে কিন্তু বরিশালের মানুষ কিন্তু এটি সুবিধা ভোগ করছেন। আমরা যেটি দেখেছি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু 60টি সরকারি অ্যাম্বুলেন্স রয়েছে, এর পাশাপাশি কিন্তু এই অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা হচ্ছে এবং যদি বড় ধরনের কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু এই অ্যাম্বুলেন্সটি কার্যকর ভূমিকা পালন করবে, এমনটাই বলছেন এখানকার যারা
যারা স্বাস্থ্য সংশ্লিষ্ট রয়েছেন তারাই আমাদেরকে এটি জানিয়েছেন। এবং এর পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে বরিশালের যে ছোটখাটো যে রাস্তাঘাটগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে এই অ্যাম্বুলেন্সটি চলাচল করা অনুপযোগী, কারণ হচ্ছে এটি বেশ উঁচু এবং এটি পাশেও বেশ বড়, যার কারণে কিন্তু এটি ছোটখাটো রাস্তায় চলাচল করা সম্ভব নয়। তার কারণে কিন্তু এটি বরিশাল নগরীর যে বড় যে সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু সেটি প্রবেশ করতে পারে। এবং নগরবাসীর সুবিধার্থে এবং বরিশালের যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু অ্যাম্বুলেন্স দুটি বরিশালে ব্যবহার করা হচ্ছে। আলামিন আমাদের সাথেই থাকবেন। এবারে নাটোরের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, নাটোরেও তো যে অ্যাম্বুলেন্সগুলো দেওয়া হয়েছে সেগুলো সচলই রয়েছে, কিন্তু এগুলো চালানোর জন্য যে দক্ষ জনবল সেটি নাটোরে রয়েছে কি? আসলে নাটোর জেলায় কিন্তু ভারত সরকারের দেওয়া 3টি এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্স রয়েছে। এই 3টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের মধ্যে একটি রয়েছে সিংড়া উপজেলায়, একটি রয়েছে নাটোর সদর হাসপাতালে এবং অপরটি রয়েছে নাটোরের মাতৃ ও শিশু কল্যাণ কেন্দ্রে। পৌরসভার আন্ডারে সেটা চলে, পৌরসভার মেয়রের দায়িত্বে সেই ইয়েটা চলেছে। আসলে এই 3টে অ্যাম্বুলেন্সই কিন্তু এখন পর্যন্ত আসলে মানে অব্যবহৃত হিসেবে পড়ে আছে, কারণ এখানে দক্ষ জনবল নেই। সেই সাথে কিন্তু আসলে এই অ্যাম্বুলেন্স গুলো চালাতে গিয়ে যে অতিরিক্ত অর্থের প্রয়োজন হয়, যার কারণে কিন্তু এই সাধারণ মানুষ এবং নর্মাল যে অ্যাম্বুলেন্স গুলো রয়েছে সেই অ্যাম্বুলেন্স গুলো নিয়ে কিন্তু আসলে তারা বেশি ব্যবহার করে। অতিরিক্ত খরচের কারণে কিন্তু আসলে এই অ্যাম্বুলেন্সটা সেইভাবে এখানকার মানুষজন নেয় না। এর বাইরে কিন্তু আসলে এই অ্যাম্বুলেন্স যে সরকারি প্রতিষ্ঠানে যে দেওয়া রয়েছে সেই অ্যাম্বুলেন্স কিন্তু সরকারি ভাবে কোনো চালক দেওয়া হয়নি, যার কারণে কিন্তু এই অ্যাম্বুলেন্স গুলো সেইভাবে চালানো হচ্ছে না, এখনো আসলে অব্যবহৃত হিসেবে পড়ে রয়েছে বলে আমরা যেটুকু জানতে পেরেছি। তবে একটি যেটা নাটোর পৌরসভার আন্ডারে যে অ্যাম্বুলেন্সটা রয়েছে সেই অ্যাম্বুলেন্সটা কিন্তু পৌরসভার পক্ষ থেকে তারা একজন আসলে চালক নিয়োগ দিলেও কিন্তু আসলে সেই অ্যাম্বুলেন্সের জ্বালানি খরচ যেটা রয়েছে, জ্বালানি খরচ বা অন্যান্য যে এই যে জনবল প্রয়োজন সেই জনবল না থাকার কারণে সেটাও কিন্তু আসলে ওইভাবে পড়ে আছে, তার কারণে ওটাও প্রায় এক প্রকারের অব্যবহৃত হিসেবে রয়েছে। তবে এই অ্যাম্বুলেন্সটিতে যে পরিমাণে অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে, এই অ্যাম্বুলেন্সটি যদি চালু করা যেত তাহলে কিন্তু আসলে এখানকার আর মানুষ কিন্তু আসলে সেবা পেত বলে এই মানে চিকিৎসা এই বিভাগের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এটা যদি সঠিকভাবে চালু করা যায় তাহলে অনেকেই কিন্তু সঠিক সেবাটা পেত, কারণ এই অ্যাম্বুলেন্সের মধ্যে যে পরিমাণ সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধা কিন্তু একটা মানুষের জীবন বাঁচানোর জন্য অনেকটাই কার্যকরী। কারণ এই মফস্বল এলাকায় জেলা শহর থেকে কারণ অধিকাংশ রোগীকে কিন্তু আসলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নিয়ে যাওয়া লাগে, সেই ক্ষেত্রে রাজশাহীতে অনেক রোগী যাওয়ার পথে অ্যাম্বুলেন্স মধ্যে মারা যায়। তবে এই অ্যাম্বুলেন্সটা ব্যবহার করতে পারলে কিন্তু আসলে রোগীর মৃত্যুর হারটা অনেকটা কমে যাবে বলে জানিয়েছেন সেই স্বাস্থ্য বিভাগ। ভারতের উপহারের অ্যাম্বুলেন্সের যথাযথ ব্যবহার হচ্ছে না, এই বিষয়ে বরিশাল ও নাটোর থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। রাজধানীর বাড্ডা এলাকায় লরির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রাত 11:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আরাফাত, তিনি নড়াইল সদরের বাহিরগাঁও গ্রামের আব্দুর রব শিকদারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িল যাওয়ার পথে বাড্ডা এলাকায় একটি মালবাহী লরি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক আরাফাতকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে লরিটির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে। এই ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে। মানে বাড্ডা থেকে উনি যাচ্ছিলেন ওনার কুড়িলের দিকে, তো গিয়ে আমাদের বাড্ডা ফুজি টাওয়ারের সামনে পৌঁছা মাত্রই পিছন দিক থেকে একটি লং ভেহিকেল থেকে একদম মোটরসাইকেল সহ চাপা দিয়ে সেই গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তো সেখান থেকে গুলশান এলাকা শাহজাদপুরে যাওয়ার পর ওখানে আমাদের ট্রাফিক পুলিশ এই গাড়িটাকে আটক করে। ইন দি মিন টাইম আবার ড্রাইভারও পালিয়ে যাওয়ার সময় ড্রাইভারও জনগণের হাতে ধৃত হয়। বিষধর সাপ রাসেলস ভাইপারের আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়েছেন ফরিদপুরের চরাঞ্চলের বাসিন্দারা। বর্ষার আগের উপদ্রব বেড়ে যাওয়া ও বেশ কয়েকটি প্রাণহানির ঘটনায় ভয় বাসা বেঁধেছে তাদের মনে। আতঙ্ক রোধে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ, হাসপাতালে যেতে স্পিডবোট ও চরবাসীর গামবুট বিতরণের কার্যক্রম হাতে নিয়েছে জেলা প্রশাসন। প্রতিবেদনটি থাকছে সংবাদের পরের অংশে। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহার না হলে 1 জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা। মঙ্গলবার সব সরকারি বিশ্ববিদ্যালয়ে অর্ধদিবস কর্মবিরতি পালন শেষে এই ঘোষণা দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
স্বশাসিত, স্বায়ত্তশাসিত বা তাদের অধীন প্রতিষ্ঠানকে সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিমের আওতায় আনা হচ্ছে। 13 মার্চ প্রজ্ঞাপন জারির পর এর প্রতিবাদ জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার অর্ধদিবস কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে 1 ঘণ্টা অবস্থান কর্মসূচিও পালন করেন তারা। কেটে কুটে আপনারা আমাদেরকে আরো স্বল্প বেতনে স্বল্প পেনশনে নিবার অধিকার কে দিয়েছে? এটি মৌলিক অধিকারের হস্তক্ষেপ, এটি মৌলিক অধিকারের পরিপন্থী। এদিকে মঙ্গলবার সকাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা বিশ্ববিদ্যালয় সহ সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষকরা জানান, নতুন স্কিমের কারণে 1 জুলাইয়ের পর নিয়োগ পাওয়া শিক্ষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। খুবই হতাশাজনক এবং অগ্রহণযোগ্য, এবং সেই অগ্রহণযোগ্য বিষয়ের আমরা প্রতিবাদ জানাচ্ছি। মেধাবীদের জন্য শিক্ষকতা পেশা আমাদের কম আকর্ষণীয় করা হচ্ছে, তো কম আকর্ষণীয় করলে এইখানে মেধাবীরা উৎসাহিত হবে না। শিক্ষক নেতারা বলছেন, কোনো আলোচনা ছাড়াই পেনশন স্কিমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের শিডিউল চাইলেও একটি মহল দেখা করতে দিচ্ছে না বলেও দাবি করেন শিক্ষক নেতারা। বিভিন্ন কারণে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমরা যখনই কোনো প্রোগ্রামে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করি, আমাদের অ্যাপয়েন্টমেন্টটা পর্যন্ত তারা দেয় না। সেই সঙ্গে বুধ ও বৃহস্পতিবার অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা, আর 30 জুন পূর্ণ দিবস কর্মবিরতিতে যাবেন তারা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ থেকে রপ্তানি পণ্য গন্তব্যে পৌঁছাতে প্রয়োজনীয় 40 ফুট দীর্ঘ খালি কন্টেইনার পাওয়া যাচ্ছে না। এতে রপ্তানি পণ্য যথাসময়ে ক্রেতার কাছে পৌঁছানো নিয়ে চিন্তিত সংশ্লিষ্টরা। বিদেশি শিপিং কোম্পানিগুলো বলছে, লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলার ঘটনায় বিশ্বের বিভিন্ন বন্দরে জটে আটকা পড়েছে এই ধরনের কন্টেইনার। তাই বৈশ্বিক এই সংকটে বিকল্প প্রক্রিয়ায় সমস্যা সমাধানের চেষ্টা করছে তারা। দেশের বন্দরগুলো থেকে আমদানি রপ্তানি পণ্য মূলত 20 এবং 40 ফুট দীর্ঘ কন্টেইনারে করে পরিবহন করা হয়। এর মধ্যে আমদানির ক্ষেত্রে 2 আকারের কন্টেইনারের চাহিদা প্রায় সমান, কিন্তু রপ্তানির ক্ষেত্রে 40 ফুট কন্টেইনারের চাহিদা 80%। 40 ফুট কন্টেইনারের এই বাড়তি চাহিদা সাধারণত শিপিং কোম্পানিগুলো খালি কন্টেইনার আমদানি করে সামাল দেয়। সম্প্রতি লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ট্রান্সশিপমেন্ট বন্দর থেকে জাহাজগুলোকে প্রায় 11 দিনের বেশি পথ পাড়ি দিতে হচ্ছে। এছাড়া বিভিন্ন বন্দরে মাদার ভেসেলের গড় অবস্থানকাল বেড়েছে 2 থেকে 7 দিন। এতে মারাত্মক সংকট দেখা দিয়েছে প্রয়োজনীয় খালি কন্টেইনারের। বাংলাদেশে রপ্তানি পোশাক শিল্পের জন্য 40 এবং 40 হাই কিউব কন্টেইনারের চাহিদা অনেক বেশি। বাংলাদেশে এই চাহিদার যে তুলনায় 40 ফিট কন্টেইনার অনেক কমে গেছে। সেই ডিলের কারণে আমদানি এবং রপ্তানি পণ্যের কিন্তু একটা ব্যাহত হচ্ছে। 2 সপ্তাহ ডিলে যাওয়ার মানে হলো যে বায়াররা 1 নম্বর হলো যে তারা অন টাইম গুডস পাচ্ছে না। তারা এখন করবে কি, ডিসকাউন্টের দিকে যাবে, অথবা গুডসটা 15 দিন 20 দিন আগে পাওয়ার জন্য বা অন টাইম পাওয়ার জন্য তারা আমাদেরকে বলবে যে তোমরা ইয়ার ফ্রেট করো। বিদেশি শিপিং কোম্পানিগুলো বৈশ্বিক এই সংকটে অপেক্ষা করা ছাড়া আপাতত আর কোনো সমাধান দেখছে না। তবে ইতোমধ্যে বিকল্প ব্যবস্থায় এই সমস্যার সমাধানের চেষ্টা শুরু হয়েছে বলে জানিয়েছে তারা। প্রত্যেকটা জাহাজে আমরা এমটি নিয়ে আসছি ট্রান্সশিপমেন্ট পোর্টগুলো থেকে। যেমন আমাদের এই মাসেও প্রায় এক্সপোর্টের অনেক ভালোই গ্রোথ দেখতে পাচ্ছি, কিন্তু ইম্পোর্টটা যেহেতু এখন কম, যার কারণে আমরা এই যে গ্যাপটা মিট আপ করার জন্য আমরা কন্টিনিউয়াসলি এমটি রিপোজিশন করতেছি বাংলাদেশে। দেশের রপ্তানি পণ্যের 63% গন্তব্য ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্র, আর আমদানি পণ্যের বেশিরভাগ আসে চীন থেকে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বিশ্ববাজারে হস্তশিল্পের চাহিদা বাড়লেও পর্যাপ্ত পুঁজি ও প্রশিক্ষণের অভাবে ঘুরে দাঁড়াতে পারছে না হস্ত ও কারুশিল্পের উদ্যোক্তারা। ব্যাংক ঋণ না পাওয়ায় বেশিরভাগকেই হতে হচ্ছে এনজিও নির্ভর। রপ্তানি বাড়ানোর পাশাপাশি বিশ্বের সাথে তাল মেলাতে এই খাতের সরকারি প্রণোদনা দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। পাট ও হোগলা পাতা দিয়ে তৈরি হচ্ছে নানা ধরনের গৃহস্থালী পণ্য, যা রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশেও। বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়েও 2016 সালে নিজ এলাকা দিনাজপুরের পূর্ব বাসুলি গ্রামে কারুশিল্পের এই প্রতিষ্ঠানটি দেন কায়েদুজ্জামান আজাদ।
এই পণ্যগুলো পরিবেশ বান্ধব হয়, অনেক চাহিদা রয়েছে, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এর কদর অনেক বেশি। সরকারি বেসরকারিভাবে বা ব্যাংকিংভাবে কোনো সহযোগিতা পেয়ে থাকি তাহলে আশা করি আগামী দিনে 1 থেকে 1,500 লোকের আমি কর্মসংস্থান করতে পারবো। আজাদ ঘুরে দাঁড়াতে পারলেও এই খাতে নানা সমস্যায় পড়েছেন দেশের অন্যান্য উদ্যোক্তারা। পুঁজি, ঋণ ও প্রশিক্ষণের অভাবে এগোতে পারছেন না তারা। বেশিরভাগকেই হতে হচ্ছে এনজিও নির্ভর। টাকার জন্য ব্যবসা করতে পারি না, কারণ আমাদের পুঁজি নাই। আমাদের যদি টাকা থাকে, অনেক টাকা থাকে, তো আমরা অনেক রকম মাল নিয়ে ব্যবসা করতে পারি। যদি একটা সুযোগ সুবিধা দেয় তাহলে আমারটা চলবে ভালো, আর সুযোগ সুবিধা না পাইলে তো হবারে নাই। আমরা কিছু পাই না, আমরা অনেক কষ্ট করি, অনেক দুঃখ করি এই ব্যবসাটা হাতে রাখছি। দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার পাশাপাশি এই খাতের উদ্যোক্তাদের সহযোগিতার দাবি ক্রেতা ও বিক্রেতাদের। দেশের বাইরে থেকে জিনিসপত্র নিয়ে আসে, তার থেকে যদি এই যে আমাদের শিল্পটাকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, আমাদের ঘর সুন্দর করতে পারি, এটা তো আমাদের জন্যই ভালো। সরকার যদি ভালো একটা দৃষ্টি নিত আমাদের জন্য, আমরা এই জিনিসটা আরও ডেভেলপ করতে পারতাম। সরকারকে আমদানিমুখী না হয়ে এই খাতে গবেষণা ও প্রণোদনা বাড়ানো তাগিদ বিশ্লেষকদের। আমি ইম্পোর্ট না করে তার পরিবর্তে আমি এই ছোট ইন্ডাস্ট্রিটাকে কিভাবে দেশের ভিতর ঘটতে পারি, ধীরে ধীরে আমি বলছি যে কিছু মাত্রা ইম্পোর্ট কমানো, আমি যতটুকু পরিমাণ উৎপাদন করতে পারি সেই উৎপাদনটাকে আবার একটা লক্ষ্যমাত্রা দেওয়া, ইম্পোর্ট সাবস্টিটিউটিং ইন্ডাস্ট্রি হিসাবে কটেজ ইন্ডাস্ট্রিগুলোকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেটার উপর একটা গুরুত্ব দিতে হবে। সংশ্লিষ্টরা জানান 2019 সালে এসব পণ্যের রপ্তানিতে নগদ প্রণোদনাও 20% থেকে কমিয়ে 10% করা হয়। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিষধর রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপের আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়েছেন ফরিদপুরের চরাঞ্চলের মানুষ। বর্ষার আগে উপদ্রব বেড়ে যাওয়া এবং মানুষের মৃত্যুতে ভয় বাসা বেঁধেছে তাদের মনে। আতঙ্ক রোধে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ ও চরবাসীর মাঝে গ্যামবুট বিতরণ এবং স্পিড বোটের ব্যবস্থা সহ সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে জেলা প্রশাসন। ফরিদপুর সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলার চরাঞ্চলে কয়েক হাজার মানুষের বসবাস। 7 বছর আগে এসব এলাকায় দেখা মেলে চন্দ্রবোরা সাপের, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত রাসেলস ভাইপার নামে। এই সাপ সম্পর্কে আগে তেমন কিছু না জানলেও এর ভয়াবহ রূপ সম্পর্কে জানার পর শঙ্কিত এলাকাবাসী। সম্প্রতি সাপের দংশনে এক কৃষকের মৃত্যুর ঘটনা ছড়িয়েছে আতঙ্ক। সাপের কামড়ে 4 জন মানুষ মারা গেছে, আমি নিজে জানি, একজনও বাঁচে নাই, কারণ ঠিক মতো সে চিকিৎসা পায় নাই, কারণ কাছে কাছে হসপিটাল নাই। পদ্মার পানি বৃদ্ধির সাথে ক্ষেত খামার, ঝোপঝাড় এমনকি বসতঘরে ঢুকে পড়ছে সাপ। উপদ্রব বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চরাঞ্চলবাসী। সাপের ভয় এসে গেছে আমাকে, রাজবিরাতে বাইরে ভয় করে। নদী বেষ্টিত চরাঞ্চলে যাতায়াতের একমাত্র বাহন নৌকা। সাপের দংশনে কেউ অসুস্থ হলে হাসপাতালে নিতে সময় লাগে কয়েক ঘন্টা। এজন্য চরের স্বাস্থ্য ক্লিনিকে চিকিৎসক ও প্রতিষেধক রাখার দাবি স্থানীয়দের। চিকিৎসা দ্রুত নেওয়া লাগবে, কোনো উজা দেখানো যাবে না। আর আমরা ওই চর অঞ্চলে বসবাস করি, মানে আমাকে এখান থেকে যাইতে শহরে যাইতে প্রায় 2 ঘন্টা লাগে যায়। ফরিদপুর সহ বিভিন্ন জেলায় রাসেলস ভাইপারের উপদ্রব এবং ভুল তথ্যের কারণে ছড়াচ্ছে আতঙ্ক। এজন্য সচেতনতা সহ নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। জেলা এবং উপজেলা ইউনিয়ন পর্যায় পর্যন্ত মাইকিং করে সবাইকে সচেতন করার উদ্যোগ নিয়েছি। একই সাথে যে সকল এলাকায় চরাঞ্চল বেশি সেখানে আমরা গামবুট বিতরণের উদ্যোগ নিয়েছি। সাপে কাটা ও অসুস্থ রোগীদের দ্রুত জেলা শহরের হাসপাতালে নিতে সি বোট, স্পিড বোট চালু রাখার দাবি জানিয়েছেন চরাঞ্চলের মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গণতন্ত্রকে সমুন্নত রাখে গণমাধ্যম, সুশীল সমাজ ও বিরোধী রাজনৈতিক দল। কারো সমালোচনা মানে বিশ্বস্ততার অভাব নয়। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে রাতে রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। এতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 2 দেশের জনগণের কল্যাণেই ঢাকা ওয়াশিংটন একসাথে কাজ করা জরুরি। 4 জুলাই যুক্তরাষ্ট্রের 248তম স্বাধীনতা দিবস। দিনটিকে সামনে রেখে ঢাকায় অনুষ্ঠানের আয়োজন করে মার্কিন দূতাবাস। তাদের আমন্ত্রণে এক ছাদের নিচে হাজির হন আওয়ামী লীগ, বিএনপি নেতারা। অংশ নেন বিভিন্ন মিশনের কূটনৈতিক,
সামরিক বেসামরিক কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিত্বরাও। অনুষ্ঠানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক এবং কূটনৈতিক সম্পর্কের উপর গুরুত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূত। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের শক্তিশালী অংশীদারিত্ব প্রত্যাশা করি আমরা। যুক্তরাষ্ট্র সবসময় তাদের সহযোগিতা অব্যাহত রেখেছে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে একসাথে কাজ করতে চায় বাংলাদেশ। ভিন্ন মতাবলম্বী মানেই দেশদ্রোহী নয়, বরং গণমাধ্যম, সুশীল সমাজ ও বিরোধী দল তাদের ভিন্ন মতের মাধ্যমে সরকারের সীমাবদ্ধতা ও স্থবিরতা দূর করতে পারে, যার মাধ্যমে গণতন্ত্র আরও মজবুত হয়। সর্বশেষ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, যার মূল আকর্ষণ ছিল যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর পরিবেশনা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।